আমাদের বাংলাদেশের সেনাপ্রধান ওয়ার্কার তিনি রিজাইন দিয়ে পদত্যাগ করতে যাচ্ছে। সেই খবরটা হলো সেনা প্রধানকে ডক্টর ইউনূস ডেকে পাঠিয়েছিলেন এবং তাকে পদত্যাগ করতে বলেছেন। আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। নিজেকে ক্ষমা করতে পারবেন তো সেনাপ্রধান? সে 6 মাস ধরে বাংলাদেশের জুড়ে যে নাটক দেখা গেল, সেই নাটকের যবনিকা পতন ঘটল কাল ঠিক যখন সোফরের ছাত্র নেতারা নিজেদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করলেন। সেনাপ্রধানের কি হলো? আমাদের মাননীয় জননেত্রী শেখ হাসিনা উনি ওনাকে পদত্যাগে বাধ্য করায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা সবাই ক্ষুব্ধ, রাগ। আজকে একটা খুব গরম খবর নিয়ে আসছে আপনাদের সামনে। সম্মানিত দর্শক মণ্ডলী, অবশেষে পদত্যাগ করে ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান খান। দাবি আওয়ামী লীগের গুজব পার্টির। অপরদিকে 5 আগস্ট যদি শেখ হাসিনার পতন না ঘটতো, তাহলে আওয়ামী লীগের দোসররা দেশে কি রকম পরিস্থিতি সৃষ্টি করত, এ সংক্রান্তই রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন প্রকার আপডেট নিউজ নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। যদি 5ই আগস্ট স্বৈরশাসক হাসিনার পতন না হতো, তাহলে 6ই আগস্টের সকালটা হতো একেবারেই ভিন্ন। দেশের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো হয়তো এমন শিরোনামে ছাপাতো সংবাদ। দৈনিক প্রথম আলো, জাতির জীবনে এক কালো অধ্যায়, মুম্বাই কায়দায় গণভবনে সন্ত্রাসী হামলা। কালের কণ্ঠ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর ভয়াবহ জঙ্গি হামলা। এরপর 7 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত প্রতিদিন পত্রিকায় ঝড় তুলত ভয়ঙ্কর সব সংবাদ। বিচার ও জনরোষ থেকে বাঁচতে নাহিদ সার্জিস, হাসনাত মাসুদ ও তাসনিম জারার আত্মহত্যা। পুলিশের সাথে বন্দুকযুদ্ধে কথিত বৈষম্য বিরোধী জঙ্গি গোষ্ঠীর 75 সমন্বয়ক নিহত, 2 পুলিশ সদস্য আহত। ড্রাগ ওভারলোডে বিএনপি নেতা অ্যানির মৃত্যু। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মির্জা ফখরুলের মৃত্যু। এক সজ্জন রাজনীতিকের বিদায়। পতিতালয় থেকে জামায়াত নেতা ডক্টর শফিকুর রহমানের লাশ উদ্ধার। বিএনপি হারালো এক নিবেদিত প্রাণ। নয়াপল্টন কার্যালয়ে ঘুমন্ত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ রিজভীর। সারা দেশ থেকে বিএনপি নেতারা লাপাত্তা। প্রশ্ন উঠছে, আবার কি আইএসের দিকে ঝুঁকছে বাংলাদেশি মধ্যবয়সীরা? বিপদগামী সেনা কর্মকর্তাদের ব্যর্থকু। ফায়ারিং স্কোয়াডে 167 অভ্যুত্থানকারী সেনার মৃত্যুদণ্ড কার্যকর। রহস্যের কিনারা, থাইল্যান্ড থেকে আনা স্মোক ড্রাগস দিয়ে সুকৌশলে মানুষকে উন্মাদ করা হয়েছে। ভারতে সালাউদ্দিন আহমেদের আকস্মিক মৃত্যু। রান্নাঘরে সিলিন্ডার বিস্ফোরণে মির্জা আব্বাস সপরিবারে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু। গণসংহতি আন্দোলনের অফিস থেকে ভিপি নূরের লাশ উদ্ধার, সাকি গ্রেফতার। অতিরিক্ত মাদক সেবনে ঢাবি শিক্ষার্থী সাদিক কায়েমের মৃত্যু। অভিযোগ আছে শিবির সংশ্লিষ্টতার। হোটেল সেরিনা থেকে বিদেশি নারী সহ ববি হাজ্জাজ গ্রেফতার। সড়ক দুর্ঘটনায় বিএনপি তরুণ তুর্কি ইশরাক হোসেন নিহত। প্যারিসে অজ্ঞাত কারণে পিনাকি ভট্টাচার্যের মৃত্যু। কর ফাঁকি মামলায় সাজা খেটে বের হলেন গ্রামীণ ব্যাংকের ইউনূস। সহকর্মীর ওপর যৌন হয়রানির মামলায় জেল গেট থেকে গ্রেফতার। হ্যাঁ, এসবই ঘটার সম্ভাবনা ছিল। যদি কোনোভাবে হাসিনা টিকে যেত, তাহলে বাংলাদেশে গণতন্ত্র চিরতরে হারিয়ে যেত। দেশ পরিণত হতো এক ব্যক্তির একনায়কতন্ত্রে, যেখানে ভোটাধিকার থাকলেও তা শুধুই নামমাত্র। বিরোধী দলের অস্তিত্ব বিলীন হয়ে যেত। ভিন্নমত দমন করতে রাষ্ট্রযন্ত্রকে আরো নিষ্ঠুরভাবে ব্যবহার করা হতো। সেখানে বিচার ব্যবস্থা থাকলেও তা হতো নিয়ন্ত্রিত। প্রশাসন পুরোপুরি সরকারের আজ্ঞাবাহী হয়ে কাজ করত, আর যেই সরকারের বিরুদ্ধে কথা বলতো তাকে রাষ্ট্রদ্রোহী বা সন্ত্রাসী আখ্যা দিয়ে জেলখানায় পোড়া হতো। বিএনপি, জামায়াত কিংবা যে কোনো সমন্বয়ক যারা সরকারের বিরুদ্ধে অবস্থান নিত, তাদের প্রতিনিয়ত নজরদারিতে রাখা হতো। ভিডিও দেখে ধরে ধরে গায়েবী মামলা দেওয়া হতো, একের পর এক গ্রেফতার চালানো হতো। ভাবা যায়, জীবন হাতে নিয়ে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল জনগণ, শুধু একটা মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ পাওয়ার আশায়। তারা জানত ব্যর্থ হলে তাদের পরিণতি ভয়াবহ হতে পারে। গুম, খুন, সাজারো মামলা, আজীবন কারাবাস। তবু তারা পিছু হটেনি। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। মেয়ের হত্যাকারীর বিচার চাই, আমার মেয়ের ধর্ষণকারীর বিচার চাই। রাস্তায় রাস্তায় আমাদের মেয়েদেরকে হ্যারাস হতে হয়। আমরা সন্ত্রাস কমাতে পারছি
অফিসার আমার মিউজিকগুলো করে কি করবেন যে একটা মেয়ে একটা ছেলে তো নিরাপদ আপনারা দিতে পারেন নাই। এই যে নির্বাচন দাঁড়ানোর জন্য কি তাহলে আমাদের ব্যবহার করলো, আমাদেরকে যে আন্দোলন করালো, কেন করালো? এখানে শুধু এতগুলো মানুষ মারা তো দরকার ছিল না। বলেন একটা ইনিশিয়েটিভের কথা বলেন যে উনি এই ইনিশিয়েটিভটা নিয়ে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন বরাবরই ন্যায় ও নিরাপত্তার পক্ষে ছিলেন। তবে সরকার পরিবর্তনের পরেও দেশের শান্তি ও শৃঙ্খলার অবনতি দেখে তিনি এবার নিজেও অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি শুধু কঠোর সমালোচনা করেই থামেননি, সমন্বয়ক ও উপদেষ্টাদের উদ্দেশ্যে হুঁশিয়ারিও দিয়েছেন। একজন ধর্ষিত সম্মানিত দর্শক মণ্ডলী, আওয়ামী লীগের গুজব পার্টিরা দিন রাত তাদের নেত্রীকে বাংলাদেশের ক্ষমতার আসনে পুনর্বহাল করার জন্য বিভিন্ন প্রকার গুজব ছড়িয়েই যাচ্ছে। তারই অংশ হিসেবে তারা এবার তাদের নেত্রীর পদত্যাগের পেছনে এবং তাদের নেত্রীকে পলাতে বাধ্য করার পেছনে যে লোকটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, সেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান খানের পদত্যাগের গুঞ্জন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিয়েছে। তারা সরাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে রিজাইন পত্র জমা দিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান খান, অথচ এই ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও গুজব ছাড়া ভিন্ন কিছু নয়। অপরদিকে আওয়ামী লীগের নেত্রী সাবেক ফ্যাসিস্ট প্রধান শেখ হাসিনাকে দেশের পুনরায় প্রতিষ্ঠা করার জন্য, তাকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করানোর জন্য এবং তাকে পুনরায় ক্ষমতায় পুনর্বহাল করার জন্য আওয়ামী লীগের দোসররা দিনরাত মিছিল ও বিভিন্ন প্রকার কর্মসূচি পালন করে যাচ্ছে। তাদের মনের দাবি যে সেনাপ্রধান আত্মীয় হয়েও কিভাবে সে আত্মীয়র এরকম ক্ষতি করতে পারলো। আবার কেউ বলছেন যে শেখ হাসিনা নাকি দেশ থেকে পালিয়েই যাননি, বরং তিনি এখন পর্যন্ত দেশেই ঘাপটি মেরে লুকিয়ে রয়েছেন। বরং তার দেশ থেকে পালানোর বিষয়টি সম্পূর্ণ সাজানো একটি নাটক ছিল, যাতে ক্ষুব্ধ জনতার হৃদয়কে কিছুটা স্থিতিশীল করা যায়, শান্ত করা যায়। এবং যখনই এই ক্ষুব্ধ জনতার হৃদয় শান্ত হয়ে যাবে, তখনই চট করে বেরিয়ে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার অডিও কল সদৃশ, তার ভয়েস সদৃশ একটি অডিও কলও ভাইরাল হয়েছে, যে তিনি সেখানে বলছেন তিনি নাকি এখন পর্যন্ত দেশেই রয়েছেন, সেহরি করছেন, ইফতার করছেন, রোজা রাখছেন, সুযোগ যখন হবে তখনই তিনি আত্মপ্রকাশ করবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, গুজব পার্টিদের এ সমস্ত গুজবে কান না দিয়ে সকলেই সচেতন থাকুন, সোচ্চার থাকুন। যেখানেই দুর্নীতি বা ফ্যাসিবাদের রাজত্ব কায়েম হবে, সেখানেই সেই ফ্যাসিবাদের রাজত্বকে গুড়িয়ে দেওয়ার জন্য সর্বদাই মন মানসিকভাবে প্রস্তুত থাকুন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আর এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত, অবশ্যই আপনার সে মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। আজ এ পর্যন্তই। সকলের সুখ, সকলের শান্তি কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।